कीर्तन गानन कनपतौ। ओम अज्ञानतिमिरान्धस्य ज्ञानाञ्जनशलाकया चक्षुरुन्मिलितं येन तस्मै श्रीगुरवे नमः। श्रीचैतन्यमनोभीष्टं स्थापितं येन भूतले स्वयं रूपः कदा मह्यं ददाति स पदान्तिकं। वन्देऽहं श्रीगुरुः श्रीयुतपदकमलं श्रीगुरुं वैष्णवांश्च श्रीरूपं साग्रजातं सहगुणरघुनाथान्वितं तं सजीवं साद्वैतं सावधूतं परिजनसहितं कृष्णचैतन्यदेवं श्रीराधा कृष्णपादान् सहगुणललिता श्रीविशाखान्वितांश्च। हे कृष्णकरुणा सिन्धु दीनबन्धु जगत्पते गोपेश गोपिकान्त राधाकान्त नमस्ते। तप्तकाञ्चन गौरांगी राधवृन्दावनेश्वरी विश्वभानुसुते देवी प्रणमामि हरिप्रिये। वंशाकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्यो च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमः। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवसादि गौरभक्तवृंद। हरे कृष्णा कृष्ण कृष्णा हरे हरे, हरे राम 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 हरे हरे। मुखं करोति वाचालं पंगुं लंघयते गिरिं यत्कृपा तमहं वन्दे श्रीगुरुन्नतारिणं परमानन्दमाधवं श्रीचैतन्यमीश्वरम्। नमो विष्णुपदाय कृष्णप्रेष्ठाय भूतले श्रीमते भक्तिस्वरूप दामोदर स्वामिनिति नामिने। नमः सद्भक्तमने मणिपुरोद्भवाय च प्रभुपादवसद्वाणी प्रचरनिरताय। नमो विष्णुपदाय कृष्णप्रेष्ठाय भूतले श्रीमते जयपताका स्वामिनिति नामिने। नमाचार्यपादाय निताय कृपाप्रदायिने गौरकथा धामदाय नगरग्रामतारे। नमो विष्णुपदाय कृष्णप्रेष्ठाय भूतले श्रीमते भक्तिवेदान्त स्वामिनिति नामिने। नमस्ते सारस्वती देवी गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पाश्चात्य। हरे कृष्ण। আমাদের এখন চলছে শ্রীমদ্ ভাগবতের প্রথম স্কন্দের প্রথম অধ্যায়ের দ্বিতীয় শ্লোক। ধর্মঃ প্রজ্জিত কৈতবত্র পরম নির্মৎসরণাম সদাম বেদ্যং বাস্তবমত্র বস্তু শিবদম তাপত্রয়োন্মরণম। শ্রীমদ্ ভাগবতে মহামুনি কৃতে কিংবা পরৈरीश्वरः সদ্যরিদ্যবরুদ্ধতে অত্র কৃতিভিः শুশ্রূষবে তৎক্ষণাৎ। কেউ বলবেন? বললে হাত তুলবেন। এই শ্লোকটা যার মুখস্থ হয়েছে আগে যারা বলেছেন না বললে হবে, নতুন কেউ বলবেন? ঠিক আছে। তারপর আমাদের যে ভগবত পাঠচক্রে গীতার শ্লোক অনেকেই বলছেন, ছোট ছোট বাচ্চারাও গীতার শ্লোক বলছে, তো আপনারাও অংশগ্রহণ করবেন। এবং এখানেও একটা দুইটা শ্লোক প্রভু যদি মাস্টার অফ সেরেমনির মতো আপনি একটা দুইটা শ্লোক জিজ্ঞেস করবেন, প্রথম অক্ষরটা বলে দিলে দু একজন হয়তো চেষ্টা করতে পারে। প্রথম শব্দটা হচ্ছে কার্পণ্য। হ্যাঁ, প্রথম শব্দটা একটু বলে দিলে সুবিধা হয়। বলো। বলবে। হ্যাঁ,
ঠিক আছে, এরকম প্রতি সপ্তাহেই আপনি একটা দুইটা শ্লোক নেবেন। শ্লোক নাম্বার আমাদের ভাগবত পাঠচক্রে দেওয়া হয়ে গেছে। আপনারা ডায়েরিতে নাম্বারগুলি লিখে নেবেন, শ্লোক নাম্বারগুলি, আর একটা একটা করে শ্লোক মুখস্থ করবেন। আমাদের এই সাপ্তাহিক ক্লাসের উদ্দেশ্য হলো আমরা শ্রীল প্রভুপাদের ব্যাখ্যা অনুসরণ করে আমরা ভাগবত উপলব্ধি করার কিছুটা চেষ্টা করব, আর পাশাপাশি প্রচারের জন্য বা ভক্তিশাস্ত্রীর জন্য যে সমস্ত শ্লোকের দরকার সেগুলি আমরা মুখস্থ করব। শ্রীল প্রভুপাদ শ্রীমদ্ ভাগবতে মহামুনিকৃতে। Srimad Bhagavad is not some materialistic philosophers or writers as you have got. They are called Graimya Vastava. এখানে বলা হচ্ছে বেদং বাস্তব বস্তু, বাস্তব বস্তু আর গ্রাম্য বাস্তব, গ্রাম্য বস্তু। এখানে গ্রাম্য বস্তু বলতে শ্রীল প্রভুপাদ কী বুঝিয়েছেন? যেমন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, তিনি বিভিন্ন উপন্যাস লিখেছেন, বর্তমানেও বহু উপন্যাস লিখেন। তো এই সমস্ত উপন্যাসে কি থাকে? সাধারণত নারী পুরুষের সম্পর্কের কথা, বেশিরভাগ উপন্যাসে তো সেটাই হলো মেইন গ্রাম্য কথা। সেজন্য সচ্চিদানন্দ ভক্তিবিনোদ ঠাকুর তিনিও বলতেন এগুলি গ্রাম্য কথা বা প্রজল্প। বেশিরভাগ সাহিত্য হচ্ছে প্রজল্প। প্রজল্পের সহজ বাংলা কি জানেন? প্রজল্পের সহজ বাংলা পেঁচাল। পেঁচাল। প্রজল্প হলো সংস্কৃত প্রজল্প, ওইটা থেকেই পরবর্তীকালে হয়ে গেল পেঁচাল। পেঁচাল মানে প্রজল্প। দিবস রজনী পেঁচাল পারিতে পারো, তাহার মাঝে কখনো কি তুমি গোবিন্দ বলিতে নারো। সারাদিন তো আমরা পেঁচাল পারি না। তো এগুলি হচ্ছে গ্রাম্য বস্তু, পেঁচাল। ঔপন্যাসিকরা বা সাহিত্যিকরা যে সমস্ত কথা লেখে সেগুলি বেশিরভাগই গ্রাম্য বস্তু। আমাকে মাঝে মধ্যে একজন ওই বঙ্কিমচন্দ্রের লেখা কৃষ্ণচরিত্র বলে একটা বই আছে, বঙ্কিমচন্দ্র নিজে লিখেছেন কৃষ্ণচরিত্র। তো শ্রীল সচ্চিদানন্দ ভক্তিবিনোদ ঠাকুর বলেছিলেন যে বঙ্কিমবাবু, আপনার ওই বইটা একটু পরিবর্তন করতে হবে, একটু ঘষা মাজা করতে হবে, একটু সংশোধন করতে হবে। কিন্তু এটা আর সংশোধন করা হয়নি। তো যার ফলে ওই কৃষ্ণচরিত্র যেটা বঙ্কিমচন্দ্র লিখেছেন সেটা গৌড়ীয় সমাজে এখনও স্বীকৃত হয়নি। গৌড়ীয় সমাজ সেটাকে অথেন্টিক বলে স্বীকার করে না। তো বেশিরভাগ সাহিত্য, এমনকি ধর্মের নামেও অনেক কিছু লিখেছেন। যেমন বুরু কৃষ্ণ দাস বলে একজন আছে, বুরুচণ্ডী দাস, তিনি একটা বই লিখেছেন শ্রীকৃষ্ণ কীর্তন, তাই না? বুরুচণ্ডী দাস, দুজন চণ্ডীদাস আছে। একজন হচ্ছে শুদ্ধ ভক্ত চণ্ডীদাস, যার গান চৈতন্য মহাপ্রভু শ্রবণ করতেন সবসময়, বিদ্যাপতি চণ্ডীদাস। আরেকজন হচ্ছেন বুরুচণ্ডী দাস, যে গ্রন্থ বৈষ্ণব সমাজে স্বীকৃত হয়নি। ও রাধাকৃষ্ণ নিয়ে অনেক আজে বাজে কথা লেখা আছে, যেগুলি শাস্ত্রসম্মত নয় এবং ব্যাখ্যাটা সঠিক নয়। তো অনেক সময় বিধর্মীরা কী করে, বিধর্মীরা ওই যে দ্বিজচণ্ডীদাস তার বইয়ের কথা বলে না, তারা বুরুচণ্ডীদাসের বই নিয়ে খুব টানাটানি করে। বুরুচণ্ডীদাস এই বলেছেন। তো আসল কথা হলো যে এই সমস্ত গ্রাম্য কথা বা গ্রাম্য বস্তু, সাহিত্য, এমনকি ধর্মের নামে যে সাহিত্য, সবই কিন্তু অথেন্টিক নয়, সবই প্রামাণিক নয়। এমন নয় যে একজন একটা কৃষ্ণ কথা লিখলেন সেটা প্রামাণিক হয়ে গেল, এমন নয়। পরম্পরা ধারায় শাস্ত্রসম্মতভাবে, বিশেষ করে সাধু গুরু শাস্ত্র, সাধুবর্গ যদি সেটাকে স্বীকৃতি না দেয় তাহলে সেটা ওই পেঁচাল গ্রাম্য বস্তু। গ্রাম্য বস্তু মিন্স অর্ডিনারি
অর্ডিনারি অ্যাফেয়ার্স। এ ম্যান ইজ মিটিং ওমেন, ওমেন ইজ মিটিং ম্যান, এটাই হচ্ছে গ্রাম্য কথা। তো যে মহামুনি বলা হচ্ছে কেন? মহামুনি কৃতি, শ্রীমদ্ ভাগবতে মহামুনি কৃতি। কারণ সাধারণ মানুষের মধ্যে চারখানা ত্রুটি থাকে: ভ্রম, প্রমাদ, করণা পাটব, বিপ্রলিপ্সা। চারখানা ত্রুটি সব মানুষের মধ্যে থাকে। ভ্রম মানে ভুল করা। আমরা কেন ভুল করি? আমরা প্রতি পদক্ষেপে ভুল করি। প্রভুপাদ বলছেন যে হিটলারের মতো ব্যক্তি উনিও ভুল করেছিলেন। ব্রিটিশরা চাইছিলেন হিটলারের মনোযোগ রাশিয়ার দিকে ঘুরিয়ে দিতে। হিটলার জার্মানের লোক, তার সবচেয়ে বড় শত্রু ছিল ব্রিটিশরা। তিনি ব্রিটিশদেরকে বলতেন শপকিপার্স নেশন, দোকানদারের জাত। হিটলার ব্রিটিশদের খুব হিংসা করতেন, বলতেন দোকানদারের জাত, শপকিপার্স নেশন। কারণ ব্রিটিশরা যেমন করেই হোক সারা বিশ্বে তাদের কলোনির বাংলা কি? কলোনি বলে না, বস্তি, ব্রিটিশ কলোনি সারা পৃথিবীতে সব দেশে। তারা যখন ম্যাপ বানাতেন সেই ম্যাপের মধ্যে লাল রং লাগাতেন, মানে যেখানে যেখানে ব্রিটিশ গেছে সেখানে লাল রং। তো তারা পুরো ম্যাপটাকে লাল করে ফেলেছিলেন। বলা হতো যে ব্রিটিশ সাম্রাজ্যে সূর্য অস্ত যায় না। এখন হিটলার দেখলেন যে তারাও কম নয়, তারা অনেক কিছু আবিষ্কার করেছে, কিন্তু সেগুলি বিক্রি করতে পারছিল না। কারণ যেখানেই বিক্রি করতে যাবে সেখানেই সেই শপকিপার্স নেশন অর্থাৎ ব্রিটিশরা দোকান খুলে বসে গেছে। তো যার ফলে তাদের দোকান ডিঙিয়ে জার্মানরা বিক্রি করতে পারছিল না, তাদের আবিষ্কার তারা বিক্রি করতে পারছিল না। তখন হিটলার তিনি ব্রিটিশদের উপর বড় দল তৈরি করে যারা ব্রিটিশ বিরোধী সবার কাছ থেকে সাহায্য নিয়ে আমাদের ভারতের নেতাজি সুভাষচন্দ্র বোস হিটলারের সঙ্গে যোগ দিয়েছিলেন। তো এইভাবে বিশ্বের বিভিন্ন জায়গা থেকে ব্রিটিশ বিরোধী শক্তিকে তিনি ঐক্যবদ্ধ করে তিনি এমনভাবে সংগ্রাম শুরু করেছিলেন যে হয়তো ব্রিটিশরা পরাজিত হয়ে যেত, কিন্তু ব্রিটিশরা চক্রান্ত করে তার মনোযোগকে রাশিয়ার দিকে ঘুরিয়ে দিল। আর এটাই ছিল হিটলারের ভুল। প্রভুপাদ তিনি তখনকার রাজনীতি তখন তিনি জানতেন ভালো। তিনি বলছেন যে এই যে হিটলার যে ভুল করলেন, রাশিয়ার দিকে মনোনিবেশ করে হিটলার যে ভুলটা করলেন, তো এটা হিটলারের মতো নেতা একজন এত বুদ্ধিমান, তিনিও একটা ভুল করলেন। আমাদের গান্ধীজি তাকে তার সেক্রেটারি বলেছিলেন যে এখানে যাবেন না, এই প্রার্থনা সবাই যাবেন না, আপনাকে মারার চক্রান্ত চলছে। গান্ধীজি শোনেননি, গিয়েছিলেন এবং তাকে হত্যা করা হয়েছিল। তো এইভাবে প্রভুপাদ অনেক দৃষ্টান্ত দিয়েছেন যে আমাদের ভুল হয়। তাহলে ভ্রম মানে ভুল হয়, প্রতি পদক্ষেপে আমাদের ভুল হয়। ভ্রম। আরেকটা হচ্ছে প্রমাদ। প্রমাদ মানে আমরা মদ থেকে মাদ, প্রমাদ, প্রকৃষ্ট রূপে মত্ত। আমরা সবাই পাগল, তাই না? কম আর বেশি। কেউ ফুটবলের পাগল, কেউ ক্রিকেটের পাগল, কেউ কৃষ্ণ পাগল। সেই পাগলামিটা ভালো। বেশিরভাগ মানুষই কেউ ওই পালিত পশু পাখির পাগল, তাই না? কিছু মাঝে মধ্যে চোখে পড়ে যায়, কুকুরের সঙ্গে সারাদিন কথা বলে। দেখেছেন তো? কুকুরের সঙ্গে সারাদিন কথা বলে, তার মানে সে কুকুরের পাগল হয়ে গেছে। এবং মৃত্যুর পর সে কুকুর দেহ লাভ করবে, নির্ঘাত কুকুর দেহ লাভ করবে। তো আমরা সকলেই পাগল। যে আত্মবুদ্ধি কোন পেতৃধাতুকে সধি কলত্রাদিষু ভৌম ইজ্জধি যতীর্থ বুদ্ধি সলিলে ন করহিচিত জনেষু অভিজ্ঞেষু সয়ব গো খরা। মনে আছে প্রভু? যে আত্মবুদ্ধি মনে আছে? আচ্ছা, পুনরাবৃত্তি দরকার। বলছি দেহটা হচ্ছে একটা ব্যাগ। এই ব্যাগের ভিতরে কি আছে? রক্ত, মাংস, কফ, মলমূত্র। এটা তো একটা ব্যাগ, তো চামড়ার ব্যাগ। বলছে যে আত্মবুদ্ধি কোনো পিতৃধাতুকে, এই কফ, পিত্ত, বায়ু,
এইসব ভর্তি যে এই ব্যাগটাকে যে মনে করে আমি হলাম এই ব্যাগটা, হ্যাঁ, বলছে সব গো খরা, সে হচ্ছে একটা গরু এবং গাধা। তো আমরা গত পাঠে আলোচনা করেছিলাম যে আমাদের উচ্চতা কত, তো মনে আছে তো উচ্চতা, আমাদের উচ্চতা কত কত প্রভু বলবেন একটু, উচ্চতাটা কত? আপনার উচ্চতা কত মনে আছে? গত ক্লাসে ছিলেন আপনি, আমার ক্লাসে, হ্যাঁ। তো আমাদের উচ্চতাটা কত? হ্যাঁ, একটা চুলের অগ্রভাগের 10,000 ভাগের 1 ভাগ, তাই তো? এ হচ্ছে আমাদের উচ্চতা। কিন্তু আমরা বলি 5 ফুট 10 ফুট। এটাকে বলে আইডেন্টিটি ক্রাইসিস। আইডেন্টিটি ক্রাইসিস। আমরা বুঝতে পারছি না আমি কি, আমি ভাবছি দেহটাই আমি। হ্যাঁ, যখন আমরা বুঝতে পারি না আমি কে, এটাকে বলা হয় পাগল। একটা গল্প আছে যে একবার রাঁচিতে একটা পাগলের হাসপাতাল আছে না, রাঁচিতে। তো এখানে একটা পাগল ভর্তি হয়েছিল। তো সে সবসময় বলে বেড়াতো আমি আমেরিকার প্রেসিডেন্ট। আইডেন্টিটি ক্রাইসিস, মানে সে বুঝতে পারতো না যে সে একজন সাধারণ পাগল। সে লোককে বলে বেড়াতো আমি আমেরিকার প্রেসিডেন্ট। তো তাকে হাসপাতালে ভর্তি করানো হলো। ডাক্তারকে বলছে যে ভর্তি করালে কী হবে, আমি আমেরিকার প্রেসিডেন্ট, আমি মানে ডাক্তারের সঙ্গে সেইভাবে বলতো আর কি। তখন ডাক্তাররা খুব গভীরে তার চিকিৎসা করলো এবং বুঝতে পারলো সে অনেক দিন ধরে বেকার, তার কোনো চাকরি নাই। সে যদি চাকরি পায় তাহলে তার ব্রেনটা ঠিক হবে। তখন তাকে ওই হাসপাতালের গেটকিপার বানিয়ে দেওয়া হলো। সে চাকরি পেয়ে গেল, আস্তে আস্তে সে সুস্থ হয়ে গেল। 6 মাসের মধ্যে সে যখন বুঝলো যে আমি চাকরি পেয়ে গেছি, সে সুস্থ হয়ে গেল। সে আর তখন আর বলো না যে আমি আমেরিকার প্রেসিডেন্ট। তো একদিন নাকি ভারতের প্রধানমন্ত্রী তখন ছিলেন জওহরলাল নেহরু। তো উনি পরিদর্শন নাকি ফিতা কাটার জন্য সেখানে যাবেন। তো গেটের মধ্যে সেই গেটকিপার, নমস্কার, আপনি কে? আমি ভারতের প্রধানমন্ত্রী। কে বলছেন? জওহরলাল নেহরু। ঠিক আছে, আমি যখন এখানে প্রথম এসেছিলাম আমি ছিলাম আমেরিকার প্রধানমন্ত্রী। তো আপনি 6 মাস থাকুন, 6 মাস থাকুন, সব ঠিক হয়ে যাবে। যাই হোক, একটা গল্পের মাধ্যমে আইডেন্টিটি ক্রাইসিস। আমি ভাবছি আমি পুরুষ, আমি ভাবছি আমি নারী, আমি ভাবছি আমি বাঙালি, আমি ভাবছি আমি আমেরিকান। এটা হচ্ছে আইডেন্টিটি ক্রাইসিস। আমরা এদের কেউ নেই। আমি না বাঙালি, না আমেরিকান, না পুরুষ, না নারী, আমরা এসবের কিছু নেই। এটা দেহের পরিচয়। হ্যাঁ, তো যারা এই দেহটা হচ্ছে একটা ব্যাগের মতো, যে ব্যাগের ভিতরে আছে কিছু কফ, পিত্ত, বায়ু, রক্ত, মাংস, মজ্জা। সেই ব্যাগটাকে আমি মনে করছি আমি, কোনো পিতৃধাতুকে সধি আর কি কলত্রাদিশ, আমার আত্মীয় স্বজন হচ্ছে আমার আপন, আর সব পর। ভৌমৈজ্যধি, আমার ভৌম মানে যেখানে আমি জন্মগ্রহণ করেছি, আমার যেই দেশেতে জন্ম যেন সেই দেশেতেই মরি। বা মরিতে চাই না আমি সুন্দর ভুবনে, না চাইলেও মরতে তো হবেই। হ্যাঁ, তো বলা হচ্ছে যারা জন্মভূমিকে পূজ্য মনে করে, তার মানে এই না যে আমরা জন্মভূমিকে সম্মান করি না, কিন্তু বুঝতে হবে আমাদের বাড়ি এটা নয়। আমাদের বাড়ি হচ্ছে গোলকধাম। হ্যাঁ, এবং এই আত্মীয় স্বজন টেম্পোরারি। হ্যাঁ, যতীর্থ বুদ্ধি সলিলেন করিচিত। আর যারা মনে করে যে তীর্থ মানেই সেখানে গিয়ে একটু যমুনা স্নান বা গঙ্গা স্নান, প্রভুপাদ বলছেন এটা আসল তীর্থ নয়। আসল তীর্থ হলো কোনো তীর্থ গিয়ে হরিকথা শ্রবণ করা, সাধু সঙ্গে হরিকথা শ্রবণ করা, সেটা হলো আসল তীর্থ। তো যারা মনে করে যে মায়াপুর যাব, একটু গঙ্গা স্নান করব, হয়তো সকাল 8টায় পাঠ শুরু হয়েছে, মন্দিরে সকাল 8টা থেকে 9টা পাঠ হয়, ওই সময় তারা গঙ্গা স্নানে চলে যায়। কিছু কিছু লোক আছে, আমি দেখেছি। হ্যাঁ, তো তার মানে কি? তার মানে তারা কোনটাকে বেশি গুরুত্ব দিতে হবে সেটা বুঝতে পারে না। হ্যাঁ, যেমন শ্রীমদ্ ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুরের অনেক সন্ন্যাসী শিষ্য ছিলেন, ওরা প্রণাম করে করে চলে যেতেন পাঠের সময়, কিন্তু আমাদের শিল প্রভুপাদ বসে থাকতেন। শিল প্রভুপাদ, আমাদের ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর প্রায় 4 ঘন্টা পাঠ করতেন কোনো কোনো সময়। পাঠে বসলে 4 ঘন্টা লাগিয়ে দিতেন। তো স্বাভাবিক সবাই প্রণাম করে করে চলে যেত, এত ধৈর্য বেশিরভাগই শ্রোতার ছিল না। তো পাঠের পরে
শ্রীমদ্ ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর ওনার সন্ন্যাসী শিষ্যদের প্রশ্ন করেছিলেন, তোমরা কোথায় গিয়েছিলে পাঠের সময়? যে আমরা শেষশায়ী বিষ্ণু দেখতে গিয়েছিলাম। শেষশায়ী বিষ্ণু তো বলছে ওইটা ঠিক নয়, পাঠের সময় পাঠ বাদ দিয়ে শেষশায়ী বিষ্ণু অন্য সময় দেখা যাবে। কিন্তু এই ছেলেটি মানে আমাদের প্রভুপাদ, ইস্কনের প্রভুপাদ, শুনতে ভালোবাসে। একটানা 4 ঘন্টা প্রভুপাদ শুনেছিলেন এবং পরবর্তীকালে দীক্ষা দেওয়ার সময় যখন তার গুরু মানে তার শিষ্যরা প্রভুপাদকে নিয়ে গেছিলেন অভয়চরণ দিয়ে যে ওনাকে দীক্ষা দেবেন কিনা, যে হ্যাঁ আমি ওকে দীক্ষা দেব। একই সঙ্গে ব্রাহ্মণ দীক্ষা দিয়েছিলেন না, হরিনাম দীক্ষা ব্রাহ্মণ দীক্ষা একই সঙ্গে দিয়েছিলেন এবং বলেছিলেন শুনতে ভালোবাসে। তো এটা হচ্ছে আসল আধ্যাত্মিক জীবন। হ্যাঁ, শ্রবণ কীর্তন সেটা হচ্ছে আসল আধ্যাত্মিক জীবন। তো সেটাকে উপেক্ষা করে যারা ওই গঙ্গা স্নানই বলুন, যমুনা স্নানই বলুন, কিংবা জন্মভূমির পূজা, কিংবা আত্মীয় স্বজনকে নিজের বলে মনে করা, সবাই আমাদের নিজের। আমরা যেহেতু বৈষ্ণব, বসুধৈব কুটুম্বকম, জগতের সকলেই আমাদের কুটুম্ব, কিন্তু বিশেষভাবে যারা আত্মীয় স্বজনের প্রতি আসক্ত মনে করে তাদের সম্পর্ক আমার সঙ্গে, তাদের সম্পর্ক হচ্ছে নিত্য সম্পর্ক, আমি যে স্থানে জন্মগ্রহণ করেছি সেটা আমার নিত্য স্থান, এইগুলি হচ্ছে মায়ার প্রভাব এবং এইগুলি হচ্ছে ওই প্রমাদ দিস ইলিউশন। গোখর, সে হচ্ছে গরু এবং গাধা, গোখর, cows and asses. What is the fault of any of the animals? The animal, they cannot take nice instruction. পশুর প্রধান বৈশিষ্ট্য হচ্ছে তারা কোনো উপদেশ গ্রহণ করতে পারে না। যে আমি দেহ নই এটা মানুষকে বোঝানো সম্ভব, কিন্তু কোনো কুকুরকে আপনি বোঝাতে পারবেন না আমি দেহ নই। তার প্রধান চেতনাই হলো, আমরা বুঝি আর না বুঝি শাস্ত্র থেকে আমরা জানতে পারি, একটা কুকুর সবসময় চিন্তা করে আমি অ্যালসেশিয়ান, আমি কম কিসে। একটা বুলডগ সবসময় চিন্তা করে আমি বুলডগ, আমি কম কিসে। ওই চিন্তাটা দেহ চেতনা যেটা, এটা পশুর মধ্যে 16 আনা আছে। এটা আমরা না বুঝলেও এটা শাস্ত্রকাররা বা শিল প্রভুপাদ অনেকবার বলেছেন যে পশু চেতনাটা হচ্ছে সম্পূর্ণই দেহ চেতনা। তো এখন মানুষকে বোঝানো যায় যে তুমি দেহ নও, তুমি দেহ নও। একজনের হয়তো কেউ মারা গেল, হয়তো সন্তান মারা গেল, তো সে কান্না করে, সন্তানের দেহটা পড়ে আছে বিছানায়, সে কান্না করে আমার ছেলে চলে গেছে। এটা অনেকেই বলে, এটা শুধু ভক্ত না। আমি একবার হাসপাতালে ছিলাম এক রোগী নিয়ে, তো এক ভদ্রলোক দেহত্যাগ করেছেন, তো তারা বলা বলি করছে উনি চলে গেছেন। আরে উনি বিছানায় শুয়ে আছে, উনি বিছানায় শুয়ে আছে, তো উনি চলে গেছেন মানে কি? তার মানে এতদিন আপনারা ওনাকে দেখেনি। এই যে উনি 80 বছর বেঁচে ছিলেন, ওই 80 বছর আপনারা ওনাকে দেখেননি। যদি দেখতেন তাহলে বললেন কেন যে চলে গেছে? উনি তো এখনও বিছানায় শুয়ে আছে, শুয়ে আছে ওনার দেহটা, ওই ব্যাগটা, কফ পিত্তর যে ব্যাগ, সেই ব্যাগটা পরে আছে, কিন্তু উনি চলে গেছেন। তার মানে উনি হচ্ছেন আত্মা। তো এটা কিন্তু মানুষ কম হোক বেশি হোক এক সময় বুঝতে পারে। বিশেষ করে কেউ যখন দেহত্যাগ করে তারা অনেক সময় বলে যে উনি চলে গেছেন। তার মানে দেহটা আমি নই, দেহটা তোমার স্বামী নয়, দেহটা তোমার স্ত্রী নয়, দেহটা তোমার পুত্র নয়। এই দেহটা এটা হচ্ছে শুধু আমার খোলস। তো এইগুলি হচ্ছে ওই আমরা যে ভ্রম প্রমাদ, পাগলামি করি এবং ভুল করি, এইগুলি তার প্রমাণ যে মানুষ এই 4টা দোষ, ভ্রম প্রমাদ করে না পাঠাবো, মানে আমাদের চক্ষু কর্ণ নাসিকা জিহ্বা ত্বক, এদের ক্ষমতা অপটু, অপাঠব, অপটু মানে এক্সপার্ট নয়। পাশের ঘরে কি হচ্ছে, পাশের বিল্ডিংয়ে কি হচ্ছে আমি এখান থেকে বলতে পারবো না। তার মানে আমার চোখ দিয়ে আমি এই ওয়ালের বাইরে কিছু দেখতে পাচ্ছি না, আবার এই ওয়ালের ভিতরেও যদি কারেন্ট চলে যায় আমি দেখতে পাবো না, তাই না? তাহলে আমার ইন্দ্রিয়গুলি অপটু, এক্সপার্ট নয়। তাহলে আমি কী করে ভগবানকে দেখার সাহস করি? আর একটা হচ্ছে বিপ্রলিপ্সা। বিপ্রলিপ্সা মানে প্রতারণা। কীরকম প্রতারণা? প্রভুপাদ বলছেন যে তুমি কিছুই জানো না, অথচ তুমি বড় বড় বই লিখছ। যে বৈজ্ঞানিকরা যে বিগ ব্যাং থিওরি লিখে, ওরা কি সত্যি জানে? সত্যি জানে না।
কী করে জগতের সৃষ্টি হলো ওরা জানে না, কিন্তু না জেনে কিন্তু বই লিখছে, নোবেল পুরস্কারও পেয়ে যাচ্ছে। হ্যাঁ, এইগুলো হচ্ছে বিপ্রলিপ্সা। প্রভুপাদ বলছেন এই যে বড় বড় দার্শনিক বৈজ্ঞানিকরা অনেক বড় বড় বই লিখে অনেক সময় নোবেল পুরস্কার পেয়ে যায় এবং মানুষ মনে করে ওরা সত্যি সত্যি জ্ঞানী, কিন্তু আসলে ওরা যেসব কথা বলে একটা বাচ্চা ছেলেকেও কনভিন্স করা কঠিন। যেইভাবে ওরা বোঝায়, বিগ ব্যাং থিওরি বলুন বা বিভিন্ন থিওরির কথা ওরা বলে, ব্ল্যাক হোল থিওরি ইত্যাদি ইত্যাদি, কিন্তু সৃষ্টিতত্ত্ব সম্পর্কে শ্রীমদ্ ভাগবতে যেভাবে সুন্দরভাবে লেখা আছে সৃষ্টিতত্ত্ব, ভাগবতের প্রথম স্কন্ধে 3 পুরুষ অবতার কীভাবে ভগবান থেকে সৃষ্টি হয়। যাই হোক, এইসব কথা বৈজ্ঞানিকরা বিশ্বাসও করবে না, জানেও না, মানেও না, কিন্তু তারা বই লিখে। তখন প্রভুপাদ বলছেন যে এইগুলি হচ্ছে বিপ্রলিপ্সা, প্রতারণা। আমি কিছু জানি না অথচ আমি বই লিখছি, নোবেল পুরস্কারও পেয়ে যাচ্ছি, সেই সব হচ্ছে প্রতারণা। তো এখন শ্রীমদ্ ভাগবতী মহামুনি কৃতি, যারা মহামুনি তারা এই 4টি ডিফেক্টের ঊর্ধ্বে বিভিন্ন কারণে, কারণ তারা ভগবানের নির্দেশ মতো জীবনযাপন করেন বলে অনেকেই, বিশেষ করে এই সমস্ত গ্রন্থ যারা লিখেছেন ত্রিকালজ্ঞ, তাদের কতগুলি দৈবী শক্তি লাভ হয়ে থাকে। আমরা যেমন দেখি বেশমণি তিনি সঞ্জয়কে বললেন তুমি কুরুক্ষেত্রের যুদ্ধ দেখতে চাও? প্রথমে ধৃতরাষ্ট্রকে বললেন তুমি কুরুক্ষেত্রের যুদ্ধ দেখতে চাও? তখন ধৃতরাষ্ট্র বলেছিলেন এই ভাইয়ে ভাইয়ে যুদ্ধ হবে, আমি এসব দেখতে চাই না, তবে আমি শুনতে চাই, কারণ কি ঘটছে আমার কৌতূহল আছে। তখন ঠিক আছে, তাহলে আমি সঞ্জয়কে দিলাম, সঞ্জয় বেশমণির শিষ্য, আমি সঞ্জয়কে দিলাম, সঞ্জয় দিব্যনেত্রে দেখতে পাবে কুরুক্ষেত্রে কি হচ্ছে। শুধু তাই নয়, কুরুক্ষেত্রের কোন যোদ্ধা কি চিন্তা করছে সেটাও সঞ্জয় বুঝতে পারে, মানে কীরকম দিব্যদৃষ্টি। এখন এই যে দিব্যদৃষ্টি দেওয়ার ক্ষমতা এটা বেশমণির ছিল, আর বেশমণি নিজেও ছিলেন ত্রিকালজ্ঞ, তিনি ভগবানের সত্তাবেশ অবতার। শ্রীমদ্ ভাগবতী মহামুনি কৃতি, এই মহামুনি মানে কে? ব্যাসদেব। শ্রীমদ্ ভাগবত ব্যাসদেবের রচনা। তাহলে এই যে ভ্রম প্রমাদ করণাপাটব বিপ্রলিপ্সা, এই 4টা দোষ কিন্তু ব্যাসদেবের নাই। তিনি প্রথমত তিনি ভগবানের সত্তাবেশ অবতার, তার মধ্যে 4টা দোষ নাই। কিন্তু যাদের মধ্যে 4টা দোষ আছে তাদের মন্তব্য, তাদের লেখা বই এগুলি অথেন্টিক নয়। উই আর গ্যাদারিং নলেজ বাই দ্য ইমপারফেক্ট সেন্সেস। তো বেশিরভাগ মানুষের লেখা বই, আগে আমার মনে আছে ইস্কনের সংস্পর্শে আসার আগে আমি বইমেলায় যেতাম, কত বই কিনতাম বইমেলা থেকে। ইস্কনে আসার পরে বইমেলাদের বই খুঁজে পাই না। ইস্কনের বই ছাড়া ইস্কনের স্টল, বইমেলায় ইস্কনের স্টলও খোলে, ইস্কনের স্টল ছাড়া সবই মনে হয় গার্বেজ, সবই আবর্জনা, কোনো কিছু আর মানে এগুলি তো কিছুই না, পেঁচাল। প্রথমত মানুষের লেখা বই এবং মানুষের এই 4খানা ডিফেক্ট, 4খানা ত্রুটি, যার ফলে মানুষের লেখা বই পড়ে একবার যারা বলা হচ্ছে এই শ্রীমদ্ ভাগবত হচ্ছে এমন একটি গ্রন্থ যে সদ্যরিদ্ধ অবরুদ্ধতে অত্র পৃথিবী শুশ্রূষবি তৎক্ষণাৎ শ্রীমদ্ ভাগবতে মহামুনি কৃতে কিংবা পরৈরীশ্বর কিংবা পরৈ, আর অন্য গ্রন্থের কি দরকার? শ্রীমদ্ ভাগবত হচ্ছে এমন একটি অমল পুরাণ যেটি লিখেছেন ভগবানের সত্তাবেশ অবতার কৃষ্ণদ্বৈপায়ন বেদব্যাস। তো ওই গ্রন্থ যদি আমরা পড়তে পারি তাহলে এই বাজারের পেঁচাল যে নোবেল উপন্যাস এইসব পড়ে আর কি লাভ হবে? We are seeing every day morning the sun which is bigger than this earth by 1400,000 times. 14,000 গুণ বেশি হচ্ছে পৃথিবী থেকে সূর্যের যে আয়তন, 14,000 গুণ বেশি। পৃথিবীর যে আয়তন তার থেকে সূর্যের আয়তন 14,000 গুণ বেশি। কিন্তু যে কোনো দিন সেটা মানে জানতে পারিনি বই থেকে বা শাস্ত্র থেকে, আকাশে দেখা যায় একটা স্টিলের থালার মতো, একটা সূর্যকে আকাশে যখন দেখা যায় তার সাইজ একটা বড় স্টিলের থালার মতো, তাই তো? তো সূর্য কি এত ছোট? সূর্য কি এত ছোট? ছোট নয়, অনেক।
14,000 গুণ বেশি, পৃথিবী থেকে 14,000 গুণ বেশি। কিন্তু আমরা যখন খালি চোখে দেখি তখন মনে হয় যেন একটা স্টিলের প্লেটের মতো ছোট্ট। তো এইগুলি হচ্ছে আমাদের ইন্দ্রিয়। এই ইন্দ্রিয় দিয়ে আমরা ভগবানকে দেখার সাহস করি। ইফ ইজ নট ইনফর্মড বাই অ্যান অথরিটি হোয়েন হি গোজ টু স্কুল, স্কুলে গেলে পরে মাস্টারমশাই বলে দেয় যে সূর্য অনেক বড়। আমাদের জ্যোতিষশাস্ত্র বলা আছে। তো অথরিটি যদি না বলতো আর অথরিটির কাছ থেকে আমরা যদি না শিখতাম, তাহলে আমাদের কাছে চিরকালই মনে হতো যে সূর্যটা একটা স্টিলের থালার মতো। টিচার অফ জিওগ্রাফি হোয়েন হি ইনফর্মস, মাই ডিয়ার বয়, দ্য সান ইজ ভেরি ভেরি বিগ। এটা অ্যাস্ট্রোলজির বিষয় না, অ্যাস্ট্রোনমি। তো এইভাবে যখন শিক্ষকরা বলে দেয় যে সূর্য অনেক বড়, তখন আমরা বুঝতে পারি। যেমন এরোপ্লেন আকাশে খুব দ্রুত উড়ে যায়। কত এরোপ্লেনে তো সাইজটা যখন আমরা আকাশে দেখি, এরোপ্লেনকে ছোট দেখায়। কিন্তু আসলে তো এরোপ্লেন অনেক আকাশে যেরকম দেখায় তার থেকে অনেক বড়। কিন্তু একটা শিশু, সে মনে করে এটা এরকম ছোট, আর এটার ভিতরে যে পাইলট আছে সেটাও কিন্তু শিশু বুঝে না। একটা শিশু যখন দেখে এরোপ্লেন যাচ্ছে, সে তাকায়, সে দেখে একটা বড় পাখির মতো, এবং এটার ভিতরে যে পাইলট আছে সে বুঝতে পারে না। তো এইভাবে আমাদের ইন্দ্রিয় দিয়ে আমরা যে জ্ঞানই অর্জন করি না কেন, কোনো জ্ঞানই নির্ভরযোগ্য নয়। আর বিশেষ করে ভাগবত তত্ত্ব, অচিন্তা খলু যে ভাবা নৈতাং স্তর্কেন জয়েত, ভাগবত তত্ত্ব তো আরও কঠিন, অচিন্ত। আমাদের চিন্তা শক্তি দিয়ে ভাগবত তত্ত্ব উপলব্ধি করা কঠিন। এই জন্যই প্রভুপাদ বলছেন যে আমাদের চিন্তা শক্তিটা হচ্ছে টর্চ লাইটের মতো। টর্চ লাইট বা মোমবাতি। যেমন টর্চ লাইট দিয়ে আমরা সূর্য দেখতে পাই না, মোমবাতি দিয়ে আমরা সূর্য দেখতে পাই না। আমরা সূর্য দেখি কিভাবে সূর্য দেখি? বলো, কিভাবে সূর্য দেখি? সূর্যের আলোতে সূর্য দেখি, কৃষ্ণের আলোতে কৃষ্ণ দর্শন হয়, কৃষ্ণের আলোতে কৃষ্ণ দর্শন হয়। যারা ব্রেন দিয়ে বুঝতে চায়, তো ব্রেনটা হচ্ছে একটা টর্চ লাইট বা মোমবাতি। এটার আলোক আমরা অস্বীকার করি না, ব্রেনেরও আলোক আছে, টর্চ লাইটের আলোকের মতো ক্ষুদ্র আলো। বুদ্ধি, যেটাকে আমরা বলি বুদ্ধি, এটা হচ্ছে টর্চ লাইটের মতো ক্ষুদ্র। আপনি নোবেল পুরস্কার পেলেও ওটা টর্চ লাইট ছাড়া কিছু নয়, টর্চ লাইট। কিন্তু কৃষ্ণ সূর্যের আলো হচ্ছে গীতা, ভাগবত, এগুলো হচ্ছে কৃষ্ণ সূর্যের আলো। তাছাড়া রয়েছে গুরু কৃপার আলো। তো এই কৃষ্ণ সূর্যের আলোতেই কৃষ্ণকে দর্শন করা সম্ভব। ঈশ্বরের কৃপালেশ হয়তো যাহারে, সেই ঈশ্বর তত্ত্ব জানিবারে পারে। অথাপিতি দেব পদাম্বুজদ্বয় প্রসাদ লেশানুগৃহীত এবহি, জানাতি তত্ত্বং ভগবান মহিম্ন ন চন্ন একপি চিরং বিচিন্নন। ঈশ্বরের কৃপালেশ, চরণের কৃপা যার হয়েছে, সেই ঈশ্বরকে বুঝতে পারবে। ঈশ্বরের কৃপালেশ যার হয়নি, সে চিরকাল চিন্তা করেও কৃষ্ণকে বুঝতে পারবে না। Just like they do not see, the so-called scientist philosophers, they do not see that who is pushing on this button, the material world is going on, জগৎ। এই বিশ্ব ব্রহ্মাণ্ডকে বলা হয় জগৎ। জগৎ মানে কি? জগৎ মানে গচ্ছতি ইতি জগৎ। দেখুন, আমাদের প্রতিটি শব্দের ব্যাখ্যা আছে। আমাদের সনাতন শাস্ত্র এবং সংস্কৃত ভাষা, প্রতিটি শব্দের ব্যাখ্যা আছে। গচ্ছতি ইতি জগৎ। গচ্ছতি মানে কি? গমন করে। গচ্ছতি মানে গমন করে। তো পৃথিবী ঘুরে কিনা, গ্রহ নক্ষত্র অনুপরমাণু ঘুরে কিনা? ঘুরে তো, গমন করে তো, গমন করে, তাই এর নামই হচ্ছে জগৎ। এখন যেমন গ্রহগুলি ঘুরছে 1000 miles per hour গোয়িং অন, আর সূর্য ঘুরছে 16,000 miles per second। জানি না প্রভুপাদ কোথা থেকে এনেছেন সব তথ্য। সূর্য ঘুরছে
16,000 মাইল পার সেকেন্ড। না হলে এত সুদীর্ঘ রাস্তা কভার করা সম্ভব নয়। হ্যাঁ, আবার পৃথিবী ঘুরছে 1000 মাইলস পার আওয়ার। হ্যাঁ, তো এইভাবে জগৎ সব কিছু ঘুরছে। সবচেয়ে ধীরালয়ে ঘুরছে শনি গ্রহটা, মানে আমাদের যে সৌরমণ্ডলের মধ্যে সবচেয়ে ধীরে ঘুরছে শনি গ্রহ। তো এইভাবে এভরিথিং ইজ গোয়িং অন, সব কিছুই তো ঘুরছে। আপনিও চলছেন, আপনিও বসে নেই, আপনিও ঘুরে বেড়াচ্ছেন। হ্যাঁ, গাছপালা আপাত দৃষ্টিতে মনে হচ্ছে তারা দাঁড়িয়ে আছে, কিন্তু পৃথিবী যখন ঘুরছে হাজার হাজার মাইল বেগে, তখন গাছপালাও তো সঙ্গে সঙ্গে দৌড়াচ্ছে, তাই না? তো জগৎ, এই জগতের সব কিছুই ঘুরছে। এমনকি গাছপালার মধ্যে যে অণুপরমাণু, তার মধ্যে ইলেকট্রন প্রোটন এগুলি ঘুরছে, তাই তো? হ্যাঁ, তার মানে সব কিছুই গতিশীল, কিন্তু এগুলি আমরা খালি চোখে বুঝতে পারি না। উই হ্যাভ এ বিগ সিটি, ইউরোপ, আমেরিকা, সবই ঘুরছে। তারপরে ইউরোপ, আমেরিকা এসব জায়গায় যদি আপনি যান, আপনি দেখবেন গাড়িগুলি আমাদের ভারতের থেকে ওখানে বেশি গতিতে, বেশি স্পিডে গাড়ি চলে। আমেরিকায় যদি যান, এখানে গাড়ি একটু আমি শুনেছি এবং আমি দেখেছি, টেলিভিশনে দেখেছি, ওই গাড়ির স্পিড আমাদের ভারতের ড্রাইভাররা যে স্পিডে চালায়, ওইখানে ওরা মনে করে আনস্মার্ট। মানে কেউ যদি ভারতীয় গতিতে গাড়ি চালায় কোনো কোনো জায়গায়, মনে করবে ড্রাইভার স্মার্ট নয়। আমি একবার কলকাতা মন্দিরে যখন ছিলাম, ওইখানে ধ্রুব বলে একটা আমেরিকান ভক্ত ছিল, তার নাম ছিল ধ্রুব। তো একদিন আমাকে বলল যে চলো তোমাকে একটু ঘুরিয়ে আসি। তো ওনার ছিল একটা মোটরসাইকেল। আমি তো মোটরসাইকেলে উঠলাম, আমি দেখতে পেলাম যে কলকাতার অন্যরাও তো মোটরসাইকেল চালায়, আর উনি বোধহয় তার 2-3 গুণ বেশি স্পিডে চালাচ্ছে। আমি খুব ভয় পেয়ে গেছিলাম ওনার মোটরসাইকেল চালানো দেখে। তো বুঝতে পারলাম যে ওইসব দেশের লোকেদের গতিটা একটু বেশি, ওরা গাড়ি চালালেও বেশি গতিতে চালাবে। অবশ্য যেখানে কন্ট্রোল আছে ওদের আবার কন্ট্রোলও খুব করা, খুব ট্রাফিক কন্ট্রোল খুব ভীষণ করা। অনেক সময় শুধু মেশিন দিয়ে, ক্যামেরা দিয়ে ওরা ধরে ফেলে কে কোন জায়গায়। এখানে হয়তো লিখে দেওয়া হয়েছে যে এখানে পার আওয়ার হয়তো 70 কিলোমিটার, সে যদি বেশি করে না ক্যামেরায় ধরে ফেলবে। তো যাই হোক, তো রবীন্দ্রনাথ ঠাকুরের কথা প্রভুপাদ বলছেন যে রবীন্দ্রনাথ ঠাকুর যখন লন্ডনে গিয়েছিলেন, তো এইসব গাড়ির গতি দেখে, এবং গাড়ির গতি না শুধু, এখানে মানুষগুলো হাঁটে আমাদের থেকে বেশি। আমাদের পদক্ষেপ আর ওদের পদক্ষেপ, আমরা যেমন একটু ধীরে স্থিরে হাঁটি, ওরা হাঁটেও খুব স্মার্টলি, মানে খুব দ্রুত হাঁটে। আর গাড়ির গতি তো বলাই যায় না, মানে ভীষণ গতি। রবীন্দ্রনাথ ঠাকুর মন্তব্য করেছিলেন যে লন্ডন তো খুব ছোট জায়গা, চারিদিকে সমুদ্র, ওরা যে এইভাবে গাড়ি নিয়ে দৌড়ায় কোন সময় সমুদ্রে পড়ে যাবে। রবীন্দ্রনাথ ঠাকুর রসিকতা করেছিলেন। যাই হোক, এটা গতির দেশ, তো সর্বত্রই গতি। আপনি যদি একটা কুকুরকে ছেড়ে দেন, সেই কুকুরটা দেখবেন এদিক সেদিক দৌড়াচ্ছে। মানে গতি ছাড়া কেউ নেই এই সংসারটা, এই জগৎ। জাস্ট লাইক দি সো কল সায়েন্টিস্ট আর গোয়িং টু দ্য মুন প্ল্যানেট অ্যান্ড কামিং ব্যাক। তবে লিমিট আছে। যেমন বৈজ্ঞানিকরা চাঁদে যাচ্ছে এবং চাঁদ থেকে ফিরে আসছে। আবার ইদানিং গুগল সার্চে পেয়ে যাবেন উই নেভার ওয়েন্ট টু দ্য মুন। গুগলে টাইপ করবেন উই নেভার ওয়েন্ট টু দ্য মুন, আমরা কখনো চাঁদে যাইনি। তাহলে ওরা কোথায় গেছিল? এই ভিডিওটা দেখেছেন আপনারা? ভিডিওটা উই নেভার ওয়েন্ট টু দ্য মুন। হ্যাঁ, আমি ভিডিওটা দেখেছিলাম, অনেকবারই দেখেছি। তো ভিডিওটাতে যে প্রশ্নগুলি, বিল কেসিং যিনি রকেটটা তৈরি করেছিলেন, উনি প্রথমে সন্দেহ করেছিলেন। যখন রকেটটা 1 মাস পরে ফিরে আসলো, তখন বিল কেসিং প্রায় 26টা প্রশ্ন করেছিলেন যে আপনারা এত তাড়াতাড়ি ফিরে আসলেন, তো চাঁদের দূরত্ব অনুসারে এবং আমার রকেটের গতি, আমি রকেট বানিয়েছি, আমি জানি পার আওয়ার রকেটটা কত কিলোমিটার যায়। যেহেতু আমি রকেট বানিয়েছি, এর স্পিড লিমিট আমার জানা আছে। তা সেই হিসাবে চাঁদের দূরত্ব, রকেটের গতি, সেই হিসাবে আপনারা 1 মাসের মধ্যে ফিরে আসতে পারেন না। কী করে আপনারা 1 মাসের মধ্যে ফিরে আসলেন? তো নীল আর্মস্ট্রং আমতা করছিল।
কারণ নীল আর্মস্ট্রং ব্যাপারটা জানতেন, এটা যে ওরা যে চাঁদে যায়নি নীল আর্মস্ট্রং জানতেন। বলছেন, বিল কেসিং প্রশ্ন করছেন যে রকেটটা যেখানে দাঁড়িয়েছে চাঁদের মধ্যে, এই রকেটের ডান দিকে রকেটের ছায়া পড়েছে, রকেটের বাঁ দিকে রকেটের ছায়া পড়েছে, রকেটের সামনে রকেটের ছায়া পড়েছে, চারদিকে রকেটের ছায়া, কারণটা কি? শুটিং করেছে, চারদিক থেকে লাইট লাগিয়েছে, চারদিক থেকে লাইট লাগিয়েছে, কোনো লাইট যে ডান দিকে যে লাইট লাগিয়েছে সেটা বাঁ দিকে ছায়া সৃষ্টি করে দিয়েছে। হ্যাঁ, তো এইভাবে বাঁ দিকে যে লাইটটা লাগিয়েছে এটা ডান দিকে ছায়া সৃষ্টি করে দিয়েছে। কোনো কোনো এলাকায় লাইট পড়ছে, কোনো কোনো এলাকায় ছায়া। তো বিল কেসিং প্রশ্ন করছেন চারদিকে ছায়া কেন? শুধু তাই নয়, আপনারা যে নেমেছেন চাঁদে, আপনাদের ছায়া সামনে পড়ছে, পেছনে পড়ছে, কী ব্যাপার? একটা মানুষের ছায়া কয় দিকে হয়? উত্তর দিতে পারছেন না। নীল আর্মস্ট্রং আমতা আমতা করছেন, উত্তর দিতে পারছেন না। তখন বিল কেসিং বলেছিলেন আপনারা চাঁদে যাননি। 26টা প্রশ্ন করেছিলেন যে আপনারা বলছেন চাঁদে মানুষের কোনো উচ্চতা নাই, আর ওজন নাই, তো আপনারা যে বুট জুতা পা দিয়ে চাঁদে হেঁটেছেন, বুট জুতার ছাপ সব জায়গায় পড়ে আছে, তো ওজন না থাকলে ছাপগুলি পড়লো কী করে? সুন্দর সুন্দর প্রশ্ন, উনি প্রায় 26খানা প্রশ্ন করেছেন, একটা প্রশ্নের উত্তরও নীল আর্মস্ট্রং দিতে পারেননি। পরে বিল কেসিং নিজেই বললেন, উই নেভার ওয়েন্ট টু দ্য মুন, আমরা কখনো চাঁদে যাইনি। এবং ওদের যে একটা কমিটি ছিল, চাঁদে যাওয়ার যে একটা কমিটি ছিল, সেই কমিটির মধ্যে একজন এটা লিক আউট করে দিয়েছে। হ্যাঁ, তিনি বলছেন যে এটা আমেরিকাতে আরিজোনা বলে একটা মরুভূমি আছে, আরিজোনা, সেই আরিজোনাতে মানে তখনকার প্রেসিডেন্ট ছিলেন না তখনকার প্রেসিডেন্ট ছিলেন, নামটা আমার এই মুহূর্তে মনে পড়ছে না। না কেনেডি, হ্যাঁ ঠিক, কেনেডি ছিলেন প্রেসিডেন্ট। তো সেই প্রেসিডেন্ট প্রথমে ডেকেছিলেন নীল আর্মস্ট্রংকে, বললেন যে রাশিয়া খুব বেশি বাড়াবাড়ি করছে, রাশিয়াকে একটু ভয় দেখাতে হবে। তো আর্মস্ট্রং জিজ্ঞেস করলেন, কী করে ভয় দেখাবেন? আমরা যদি চাঁদে যেতে পারি, চাঁদে যেতে পারলে রাশিয়া ভয় পেয়ে যাবে যে আমেরিকা চাঁদে চলে গেছে, আমেরিকার সঙ্গে যুদ্ধে পারবো না। তখন নীল আর্মস্ট্রং বলেছিলেন যে ইম্পসিবল, আই ক্যানট মেক ইট। উনি বলেছিলেন আই ক্যানট মেক ইট। তখন ওই কেনেডি বলেছিলেন, ইফ ইউ ক্যানট মেক ইট দেন ফেক ইট। যদি যেতে না পারো তাহলে নকল করে দেখাও। তখন নীল আর্মস্ট্রং বলেছিলেন যে আমাকে একটা এলাকা দিতে হবে, ওই এরিয়া 51 বলে যে মরুভূমি, আরিজোনা, চারদিকে বেড়া দিয়ে দিলেন, আমেরিকার গভর্নমেন্ট বেড়া দিয়ে দিলেন, বেড়া দিয়ে ওইখানে প্রহরী রেখে দিলেন যে কেউ যাতে এটার ভিতরে ঢুকতে না পারে। আর কেউ ঢুকতেও পারেনি, শুধু নীল আর্মস্ট্রং, তবে 3 জন, ওই যে নীল আর্মস্ট্রং, কলিন্স আর অলড্রিন, 3 জন ঢুকেছিলেন ওইখানে গিয়ে তারা সিনেমা করলেন, ওই মরুভূমিকে চাঁদ বানালেন, ওই মরুভূমিকে চাঁদ বানিয়ে সিনেমা করে সেটা টেলিভিশনে দেখালেন যে আমরা চাঁদে গেছি। ওই 1 মাস রকেটটাকে আরিজোনা আটকা রাখা হয়েছিল, আরিজোনা থেকে রকেটটা 1 মাস পরে ফিরে এসেছিল নাসাতে। এত বড় একটা পলিটিক্স হয়ে গেল, সেটা সারা পৃথিবী মেনে নিল, কিন্তু বিল কেসিং সেটাকে লিক আউট করে দিলেন। এবং ওই যে বৈজ্ঞানিক একজন, ওদের কমিটির মধ্যে একজন বৈজ্ঞানিক, উনি এটা লিক আউট করে দিলেন। তখন কেনেডি ওই শোনা যায় যে ওই বৈজ্ঞানিককে হত্যা করেছিলেন, এটা ওই ভিডিওতে দেখাচ্ছে। এই বৈজ্ঞানিককে হত্যা করেছে, কে হত্যা করেছে? ওরা বলছে কেনেডি হত্যা করেছে, মানে ওই ভিডিওটা যারা তৈরি করেছে কেনেডি হত্যা করেছে, যেহেতু সে লিক আউট করে দিয়েছে সেজন্য হত্যা করেছে। পরে তার কিছুদিন পরে কেনেডিকে হত্যা করা হয়েছিল, এবং প্রশ্ন উঠেছে কেনেডিকে কে হত্যা করলো? ওই ভিডিওতে আমি দেখলাম ওই বৈজ্ঞানিকের স্ত্রী, তিনি লোক লাগিয়ে কেনেডিকে হত্যা করেছিলেন। এই ধরনের কথা ওই ভিডিওতে পাওয়া যায়। যাই হোক, তো বড় রকমের একটা রাজনীতি হয়েছিল। তারা চাঁদে না গিয়েও বলছে চাঁদে গিয়েছি। প্রভুপাদ বলছেন পৃথিবী থেকে চাঁদের দূরত্ব, যে আমরা যদি রকেটের গতিবেগেও যাই তাহলে 40,000 বছর লাগবে। প্রভুপাদ শাস্ত্র থেকে, মানে জ্যোতিষশাস্ত্র থেকে হিসাব করে বলছিলেন 40,000 বছর লাগবে আমরা যদি রকেটের গতিতেও চাঁদে যাই।
তাহলে বৈজ্ঞানিকরা 1 মাসের মধ্যে চাঁদে কী করে গেল? এই ব্রহ্মাণ্ডটা এত ছোট করে ভগবান বানাননি যে 1 মাসের মধ্যে যে চাঁদ থেকে ঘুরে আসা যাবে। যাই হোক, তো মানুষ অনেক সময় প্রতারণা করে, এই জন্য বৈজ্ঞানিকদেরও সবসময় বিশ্বাস করতে হবে এমন নয়। আমাদের পরম বৈজ্ঞানিক ভগবান উনি কী বলেছেন? কিছুদিন আগে একটা ভিডিও বের করেছেন, উনি একটা বিশেষ সম্প্রদায়ের অনুগামী। উনি বলছেন ঐতিহাসিক ভুল করেছেন ইসকনের প্রতিষ্ঠাতা আচার্য ছিল প্রভুপাদ। এই ভিডিও দেখেছেন কি আপনারা? ইসকনের প্রতিষ্ঠাতা আচার্য ছিল প্রভুপাদ একটা ঐতিহাসিক ভুল করেছেন। তিনি বলছেন এই সূর্যের দূরত্ব এত কিলোমিটার পৃথিবী থেকে, চাঁদের দূরত্ব এত কিলোমিটার, ইত্যাদি ইত্যাদি। বলছে এগুলি বিজ্ঞানের সঙ্গে একদম মিলে না। প্রভুপাদ এই দূরত্বগুলি কোথা থেকে দিয়েছেন? ভাগবত থেকে। ভাগবতের 5ম স্কন্ধে কিন্তু সব দূরত্ব লেখা আছে, প্রভুপাদ সেখান থেকে দিয়েছেন। উনি বলছেন ঐতিহাসিক ভুল করেছেন ইসকনের প্রতিষ্ঠাতা আচার্য ছিল প্রভুপাদ, তিনি এই ভুল করেছেন সেই ভুল করেছেন, যেগুলি বিজ্ঞানের সঙ্গে একদম মিলে না, আর সত্যি সত্যি আধুনিক বিজ্ঞানের সঙ্গে মিলে না। আমাদের প্রভুপাদ কী বলতেন? বিজ্ঞান যদি ভুল করে সেটা সংশোধন করতে হবে শ্রীমদ্ ভাগবত দিয়ে। বিজ্ঞানে যদি ভুল থাকে সেটাকে সংশোধন করতে হবে শ্রীমদ্ ভাগবতের সিদ্ধান্ত দিয়ে। শ্রীমদ্ ভাগবতে এসব লেখা আছে, পৃথিবী থেকে চাঁদের দূরত্ব, পৃথিবী থেকে সূর্যের দূরত্ব, এই সূর্যগ্রহণ চন্দ্রগ্রহণ, এগুলি তো আমাদের যে সিদ্ধান্ত শিরোমণি, তারপরে সূর্য সিদ্ধান্ত, এই সমস্ত গ্রন্থে দেওয়া আছে কীভাবে হিসাব করতে হয়। ট্রিগোনোমেট্রি ভারতের বিজ্ঞান, ট্রিগোনোমেট্রি ভারতের গণিত, কীভাবে সূর্যগ্রহণ চন্দ্রগ্রহণ হিসাব করা হয়, সেগুলি আমাদের ভারতের জ্যোতিষশাস্ত্রে আছে। বিদেশিরা ভারতের জ্যোতিষশাস্ত্র থেকে এগুলি নিয়ে একটু অদল বদল করে তারা নিজেরা কৃতিত্ব দাবি করছে, যেটা আমরা আবিষ্কার করেছি। কিন্তু এগুলি আমাদের ভারতের জ্যোতিষশাস্ত্রে আগেও ছিল। প্রমাণ, কুরুক্ষেত্রে যখন সূর্যগ্রহণ দেখার জন্য কৃষ্ণ এসেছিলেন, আগে থেকে তারা জানতেন অমুক তারিখ অতটার সময় কুরুক্ষেত্রে সূর্যগ্রহণ হবে, এবং বৃন্দাবনে খবর গেল যে কৃষ্ণ কুরুক্ষেত্রে সূর্যগ্রহণ দেখতে আসবেন। সেখানে সূর্যগ্রহণ দেখে সমন্ত পঞ্চকে স্নান করবেন, কারণ সমন্ত পঞ্চক একটা তীর্থ, আর কুরুক্ষেত্রে সূর্যগ্রহণ দর্শন করে সমন্ত পঞ্চকে স্নান করার রেওয়াজ এখনও আছে, বুঝেছেন? তো কৃষ্ণ আসবেন, সূর্যগ্রহণ লাগার আগে বৃন্দাবনবাসীরা এটা কী করে জানলো? সূর্যগ্রহণ তো হবে, কৃষ্ণ আসবেন, সূর্যগ্রহণের দিন স্নান করবেন। বৃন্দাবনবাসীরা কী করলো? তারা গরুর গাড়ি রেডি করে, কয়েকশো গরুর গাড়ি নিয়ে কুরুক্ষেত্র বৃন্দাবনের মোটামুটি নাগালের মধ্যে তারা গরুর গাড়ি চলে গেল কুরুক্ষেত্রে। কৃষ্ণ আসলেন, বৃন্দাবনবাসীরা আসলেন, কুরুক্ষেত্রে সূর্যগ্রহণ হলো, তারা কুরুক্ষেত্রে সমন্ত পঞ্চকে স্নান করলেন। তার মানে গ্রহণ লাগার আগেই তারা গ্রহণের খবর পেয়ে গেছে। তো তখনও হিসাব হতো পঞ্জিকাতে যে কবে সূর্যগ্রহণ, কবে চন্দ্রগ্রহণ, এটা কি বলয়গ্রাস না অর্ধগ্রাস না পূর্ণগ্রাস, তখনও হিসাব হতো। তাহলে আমাদের শাস্ত্রে বিশ্বাসটা বেশি রাখতে হবে, শাস্ত্রে বিশ্বাসটা বেশি রাখতে হবে। যা কিছু এই যে পাশ্চাত্য বিজ্ঞানে যে এখন সূর্যগ্রহণ চন্দ্রগ্রহণের হিসাব হয়, এইগুলো হচ্ছে আমাদের বৈদিক গ্রন্থ থেকে লিক আউট হওয়া জ্ঞান, আর কিছু না। ওরা যখন এই যে ব্রিটিশরা ভারতে ছিলেন 200 বছর, তারা ভারতীয় পণ্ডিতদের কাছ থেকে কিছু কিছু নিয়ে গেছেন, নিয়ে গিয়ে ওরা নিজেরাই দাবি করছেন যে আমরা এগুলো আবিষ্কার করেছি। কিন্তু এইসব আবিষ্কারের মতো ক্ষমতা, আবিষ্কার করার মতো ক্ষমতা মানুষের নাই, কোনো মানুষেরই নাই। এগুলো একমাত্র ভগবান, যেমন জ্যোতিষশাস্ত্রটা সূর্যদেব দিয়েছিলেন শনিকে। সূর্যদেব, শনি প্রশ্ন করছিল আর সূর্যদেব উত্তর দিচ্ছিলেন। তো এইভাবে জ্যোতিষশাস্ত্র দেওয়া হয়েছিল। তো যাই হোক, ওই সমস্ত জ্যোতিষশাস্ত্রে কীভাবে সূর্যগ্রহণ চন্দ্রগ্রহণ কখন কয়টার সময় লাগবে, এগুলি আপনিও পারবেন। আপনি যদি ত্রিগোণমেট্রিতে পারদর্শিতা থাকে আপনিও পারবেন। তো যাই হোক, এখন প্রভুপাদ বলবেন যেখানে বিজ্ঞান ভুল করছে সেটা আমরা কীভাবে সংশোধন করব? ভাগবত থেকে। আমরা ভাগবত থেকে বিজ্ঞানের ভুল সংশোধন করব। তাই যখন বৈজ্ঞানিকরা বলাবলি করছিল, সেই ভিডিওটা আমি দেখেছিলাম। প্রভুপাদ বসে আছেন, সামনে টেলিভিশনে দেখাচ্ছে নীল আর্মস্ট্রং চাঁদে চলে গেছে। শিষ্যরা বলছে প্রভুপাদ দেখুন নীল আর্মস্ট্রং ওই চাঁদে।
প্রভুপাদ অট্টহাসি করে উঠেছেন, চাঁদে যায়নি। এই কথা শুনে দু একজন ইসকনের ভক্ত ইসকন ছেড়ে চলে গেলেন। মানে তাদের বিশ্বাসটা বিজ্ঞানে বেশি, আর প্রভুপাদের বিশ্বাসটা শাস্ত্রে বেশি। দুটি অথরিটি, শাস্ত্র ভগবানের দেওয়া, আর বিজ্ঞান মানুষের এই যে ভ্রম প্রমাদ করানো পাঠাবো বিপ্রলিপসা, 4 ধরনের ডিফেক্ট বিজ্ঞানেরও আছে, বৈজ্ঞানিকদেরও আছে। কিন্তু যাদের বিশ্বাসটা শাস্ত্রে বেশি, তারা বিজ্ঞান যাই বলুক, তারা শাস্ত্রের সিদ্ধান্তটাকেই মানবেন। তো ওই যে ভদ্রলোক লিখেছেন যে আমাদের ইসকনের প্রতিষ্ঠাতা আচার্য ছিল প্রভুপাদ ঐতিহাসিক ভুল করেছেন, তিনি ঐতিহাসিক ভুল করেননি। কারণ শাস্ত্রে যেটা লেখা আছে এটা আমরা এখনও বলি শাস্ত্রে যেভাবে ব্যাখ্যা করা আছে। যেমন রাহু নিয়ে অনেকে প্রশ্ন করে, আমি ওই সূর্য সিদ্ধান্ত বইটা পড়ছিলাম, আমাদের ইসকন থেকে বেরিয়েছে সূর্য সিদ্ধান্ত, দেখাচ্ছে রাহু আসলে কোনো এরকম পৃথিবীর মতো কোনো গ্রহ নয়। এটা হচ্ছে একটা মানে একটা পয়েন্ট। কীরকম পয়েন্ট যে এটা একটা নামও আছে, কি সেন্টার বলে, এটা সেন্টার। কিছুদিন আগে একজন মানে বৈজ্ঞানিক তিনি দেখিয়েছেন যে পৃথিবী যে ঘুরে, এটা আসলে সূর্যের চারিদিকে ঘুরে না, ওই সেন্টারের চারিদিকে ঘুরে। যে আকর্ষণের যে একটা সেন্টার, যে বিভিন্ন গ্রহগুলি পরস্পরকে আকর্ষণ করছে, তার মধ্যে একটা সেন্টার তৈরি হয়। এই সেন্টারের জন্য যেমন একটা স্কেল আপনি হাতে নিলেন, স্কেলটা 1 আঙ্গুলের উপরে আপনি রাখতে পারবেন। কীভাবে রাখবেন? ওই সেন্টারটাকে বের করতে হবে, কোন সেন্টারে রাখলে পরে এটা 1 আঙ্গুলে থাকবে। ডান দিকে বাঁ দিকে স্কেলটার যে ওজন, তার মাঝখানে আপনি আঙুলটা ধরলেন, দেখবেন স্কেলটা আপনি আঙুলে রাখতে পারছেন। অনেকে পারে, অনেকক্ষণ ধরে রাখতে পারে। তো এটা হলো ওই সেন্টারটাকে বের করতে হয়। তো ঠিক সেরকম এই ব্রহ্মাণ্ডের গ্রহ নক্ষত্রগুলির যে আকর্ষণ, পারস্পরিক আকর্ষণ, এটা মধ্যাকর্ষণ, অভিকর্ষণ, ল অফ গ্র্যাভিটেশন। তো এই আকর্ষণগুলির একটা মানে বিভিন্ন আকর্ষণের ভিত্তিতে বিভিন্ন সেন্টার তৈরি হয়, এবং পৃথিবী ঘুরে ওই সেন্টারের চারপাশে। পৃথিবী তার সেন্টারের চারপাশে ঘোরে, সূর্য আবার তারও একটা সেন্টার আছে, সে তার সেন্টারের চারপাশে ঘোরে। যাই হোক, ওই দেখলাম সূর্য সিদ্ধান্তে বলা হচ্ছে যে রাহু কোনো গ্রস গ্রহ নয়। রাহু হচ্ছে একটা সূক্ষ্ম একটা এরকম একটা সেন্টার, যেটা যার জন্য গ্রহণটা হয়, সূর্যগ্রহণ চন্দ্রগ্রহণ যার জন্য হয়। তো সেইভাবে কিন্তু আমাদের ওই জ্যোতিষশাস্ত্রে সেইভাবে ব্যাখ্যা করা হয়েছে, এবং সেই ব্যাখ্যাতে কিন্তু ফল কিন্তু আসছে যে সূর্যগ্রহণ অমুক মাসের অমুক তারিখ বেলা এতটার সময় সূর্যগ্রহণ হচ্ছে। এগুলি তো আমাদের শাস্ত্র ধরেই করা হচ্ছে হিসাব। তো শাস্ত্র যদি এতই দুর্বল হয়, তাহলে এই গ্রহ নক্ষত্র মানে গ্রহণের হিসাবগুলি কীভাবে সঠিক হচ্ছে? হাজার হাজার বছর আগেও এই গ্রহণের হিসাব আমাদের জ্যোতিষশাস্ত্র ধরে করা হতো। তাই শাস্ত্রে বিশ্বাসটা বেশি রাখতে হবে। এখন বৈজ্ঞানিকরা যেমন বলছে যে প্রাণ আসে জড়বস্তু থেকে, কিন্তু শাস্ত্র কি বলছে? লাইফ কামস ফ্রম লাইফ। তো আমাদের বিশ্বাস, এখন যারা বিজ্ঞানে বিশ্বাস বেশি, তারা বলবে প্রভুপাদ ঐতিহাসিক ভুল করেছেন। বিজ্ঞান বলছে কেমিক্যালস থেকে প্রাণের উৎপত্তি, আর আমাদের শাস্ত্র বলছে প্রাণ থেকে প্রাণের উৎপত্তি, এবং আদি প্রাণ হচ্ছেন কৃষ্ণ। তো এইভাবে আমাদের শাস্ত্রে বিশ্বাস বেশি রাখতে হবে। আর যারা ওই ভ্রম প্রমাদ করোনা পাটব এইসব ভুল ত্রুটি বা চারখানা যে ত্রুটি, চারখানা দোষ প্রত্যেক মানুষের আছে, বৈজ্ঞানিকদেরও আছে। তাই ওই বৈজ্ঞানিকদের সঙ্গে একমত না হলেই তুমি পাগল, এটা ভুল কথা, এটা ভুল কথা। বিজ্ঞানও যে বহু ভুল আছে, শাস্ত্র দিয়ে বিচার করলে বিজ্ঞানের ভুলও আমরা ধরতে পারবো। যেমন লুই পাস্তুর, তিনি তো বলেন লাইফ কামস ফ্রম লাইফ। লুই পাস্তুর উনি কিন্তু বলেন লাইফ কামস ফ্রম লাইফ, জীবন আসে জীবন থেকে। যার জন্য উনি ভগবানকে বিশ্বাস করতেন। উনি বলতেন লাইফ কামস ফ্রম লাইফ, ম্যাটার কামস ফ্রম লাইফ। এই লুই পাস্তুরের দুটো সিদ্ধান্ত, জীবন আসে জীবন থেকে, জড় আসে জীবন থেকে। আমাদের প্রভুপাদের ওই দুটো, আমাদের শাস্ত্রের দুটো সিদ্ধান্ত। জীবন আসে জীবন থেকে, আমরা জীবন, আপনি জীবন, প্রাণ, আমরা আদি প্রাণ ভগবানের কাছ থেকে এসেছি। পৃথিবী সূর্য চন্দ্র এগুলি জড়বস্তু, এগুলিও ভগবান হচ্ছে আদি প্রাণ, ভগবানের কাছ থেকে এসছে। ম্যাটার কামস ফ্রম লাইফ, লাইফ কামস ফ্রম লাইফ।
এই জন্য লুই পাস্তুর ছিলেন আস্তিক, তিনি ভগবানকে বিশ্বাস করতেন। এখন লুই পাস্তুরও বৈজ্ঞানিক, অনেক পুরস্কার পেয়েছেন জীবনে, উনিও বৈজ্ঞানিক, ওনার বিশ্বাসের সঙ্গে আমাদের বিশ্বাস মিলে যাচ্ছে। অধিকাংশ বৈজ্ঞানিকরা বলেন যে না, জড়বস্তু থেকে প্রাণের সৃষ্টি, কেমিক্যাল কম্বিনেশন ইত্যাদি ওদের থিওরি আছে, এবং এই জগৎ সৃষ্টি হয়েছে একটা জড় বিস্ফোরণ থেকে, এখানে ভগবান কিছু নাই, এইভাবে অধিকাংশ বৈজ্ঞানিক কিন্তু ওইটাই মানে। তাহলে আমরা কি অধিকাংশ বৈজ্ঞানিককে মানব না আমরা শাস্ত্র মানব? যদি শাস্ত্র মানি আমাদের পক্ষে শুধু একজন বৈজ্ঞানিক পাবেন, লুই পাস্তুর, আর কোনো বৈজ্ঞানিক মনে হয় না আমাদের পক্ষে আছে। কিন্তু আমরা ওই শত শত বৈজ্ঞানিকের কথা আমরা শুনবো না, আমরা শুনবো শাস্ত্রে কী আছে। ঠিক আছে, তো সময় প্রায় শেষের দিকে, তো এখন প্রশ্ন উত্তর, আপনাদের প্রশ্ন থাকলে করুন। প্রশ্ন আছে? মহামুনি কৃতি যেটা বলা হয়, অনেকে বলে যে মহামুনি ব্যাসদেব নয়, মহামুনি তিনটা শ্লোক, প্রথম তিনটা শ্লোক মহামুনি মানে ব্যাসদেব লিখেছিলেন। তো অনেকে যুক্তি দেয় যে নিজেকে কেন মহামুনি বলবেন, কিন্তু প্রভুপাদ ভাগবতে লিখেছে ডাইরেক্টলি যে ব্যাসদেবের পরিপক্ক অবস্থায় মহামুনির পরিপক্ক। তো এটা নিয়ে আপনি কি বলবেন? এটা হয়তো সুত গোস্বামীও বলতে পারেন, কারণ ভাগবত বিভিন্ন জনের শ্রীমুখ থেকে এসছে। তো সুখদেব গোস্বামী প্রথম বলেছেন, কিন্তু আদি রচয়িতা হচ্ছেন ব্যাসমুনি, তারপরে সুখদেব গোস্বামী বলেছেন, তারপরে সুত গোস্বামী বলেছেন। এখন এটা অন্যদের কাছ থেকেও আসতে পারে, কিন্তু আসলেও এটা বলা হচ্ছে মূল ভাগবত সম্পর্কে, যে মূল ভাগবতটা কে রচনা করেছেন? মহামুনি ব্যাসদেব। এখন এটা যদি সুত গোস্বামী বলে থাকে তাতে কোনো অসুবিধা নেই, কিন্তু মহামুনি বলতে এখানে ব্যাসমুনিকেই বোঝানো হচ্ছে। এখন এই শ্লোকটা ব্যাসমুনি নিজে নাও করতে পারে, সুত গোস্বামীও করতে পারে, কোনো অসুবিধা নেই। এখন দেখা যাবে যে কি উবাচ লেখা আছে, দেখতে হবে। প্রথম শ্লোকটাতে কি উবাচ লেখা আছে, দেখেছেন? আচ্ছা, নিশ্চয়ই কিছু না কিছু থাকার কথা। উবাচ লেখা তো থাকে সাধারণত, খুব সম্ভবত সুত উবাচ এরকম, বা সুত উবাচ লেখা না থাকলেও সুত গোস্বামীর শ্রীমুখ থেকে আসতে পারে। এটা ঠিক যে নিজের প্রশংসা নিজে করে না, কিন্তু অনেক সময় প্রয়োজন হয়ে পড়ে। কৃষ্ণ যেমন বলছেন, আমার থেকে বড় আর কেউ নেই, প্রয়োজন হয়ে পড়ে। কারণ কৃষ্ণ যদি এটা না বলতেন তাহলে অমুক ঠাকুর, তমুক ঠাকুর, অমুক বাবা, তমুক বাবা, এরা আরও বেশি সাহস পেয়ে যেতেন, বলতে হয়। প্রভুপাদ যখন আমেরিকায় গিয়েছিলেন, প্রভুপাদ বুঝিয়েছেন কীভাবে বেশ পূজা করতে হয়, কীভাবে গুরু পূজা করতে হয়, প্রভুপাদ বুঝিয়েছেন। যদি না বোঝাতেন তাহলে প্রভুপাদকে তারা একজন সাধারণ মানুষের মতোই গণ্য করতো, সাধারণ মানুষের মতো তর্ক বিতর্ক করতো। প্রভুপাদকে তারা সেভাবে করেনি, কারণ প্রভুপাদ সেভাবে ট্রেনিং দিয়েছিলেন। তো নিরুপায় ক্ষেত্রে যেমন বাবা অনেক সময় ছেলেকে বলে যে মাকে প্রণাম করো, মা বলে ছেলেকে তুমি বাবাকে প্রণাম করো, তাই না? তো গার্জিয়ানরা যদি না বলে, আর যেখানে প্রভুপাদ ছাড়া আর কেউ নেই আমেরিকায়, সেখানে প্রভুপাদকে বলতেই হবে গুরুদেবকে প্রণাম করতে হয়, গুরুদেবের পূজা করতে হয়, বলতেই হবে, না হলে তো ওরা কালচারটা শিখতে পারবে না। তো যাই হোক, এটা যেই বলুক সত্যি কথাই বলেছে, বাড়িয়ে কিছু বলেনি। নিজে বলেছিলেন যে জিজ্ঞাসা করছে, আমি কি প্রভুপাদ বলবো আপনাকে? এটা নিয়ে প্রভুপাদ কেন বলবে? বলেছেন যে প্রভুপাদ বা বিষ্ণুপাদ, হ্যাঁ, প্রভুপাদ তিনটা নাম দিয়েছিলেন, প্রভুপাদ, বিষ্ণুপাদ আর একটা কি যেন নাম দিয়েছিলেন। বলছি এইসব নামে গুরুদেবকে ডাকা হয়। তখন উনি বলেছিলেন যে ঠিক আছে, তাহলে আমরা প্রভুপাদ বলে ডাকবো। প্রভুপাদ বললেন ঠিক আছে, কোনো অসুবিধা নেই। আর অসুবিধা নেই, ভক্তিবিনোদ ঠাকুর প্রভুপাদ বলা হয়, গৌরীয় মঠে বলা হয়, শ্রীল সচ্চিদানন্দ ভক্তিবিনোদ ঠাকুর প্রভুপাদ। তাহলে ওনার সন্তান শ্রীমদ্ ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর প্রভুপাদ, পিতা পুত্র প্রভুপাদ, তাহলে তারই পুত্র ইস্কনের অভয়চরণ দে, অভয়চরণ অরবিন্দ, উনিও হতে পারে। আর স্বরগোস্বামীর আমলে স্বরগোস্বামী সবাইকেই প্রভুপাদ বলা হতো। এটা বললে তারা চুপ করে থাকে। আমি মাঝে মাঝে প্রশ্ন করি যে সনাতন গোস্বামী প্রভুপাদ, রূপ গোস্বামী প্রভুপাদ, জীব গোস্বামী প্রভুপাদ, গোপাল ভট্ট গোস্বামী প্রভুপাদ, সবাইকে প্রভুপাদ বলা হতো। হ্যাঁ, আমরা যেমন সবাইকে প্রভু বলে ডাকি। তো এটা নিয়ে অনেক অবজেকশন দেয়, সবাইকে কেন প্রভু বলবেন?
সবাইকে প্রভু বলবো, কিন্তু আমি নিজেকে দাস বলবো। আচ্ছা, আর কোনো প্রশ্ন? হ্যাঁ বলুন। চারটে ডিফেক্টের কথা আমরা বলি, তার মধ্যে হচ্ছে চিটিং প্রপেন্সিটি, আমার ইংরেজিটা এটা আমাদের মধ্যে কি কলিযুগেই নাকি আগের মানে সবসময় ছিল, এখন বেশি চিটিং প্রপেন্সিটি? মানুষ যতক্ষণ শুদ্ধ কৃষ্ণ ভক্ত না হবে, তো প্রাচীনকালে যারা শুদ্ধ ছিলেন, শুদ্ধ মুনি ঋষি ছিলেন, তাদের মধ্যে এটা ছিল না। কিন্তু যারা শুদ্ধ ছিলেন না, এটা সত্য, ত্রেতা, দাপর, কলিযুগে বেড়েছে। কলিযুগে চিটিং প্রপেন্সিটিটা ভীষণ বেড়ে গেছে। হ্যাঁ, এক ভদ্রলোকের টেলিফোন নষ্ট হয়ে গেছিল, বুঝেছেন? ভদ্রলোকের টেলিফোন নষ্ট হয়ে গেছে। তো ভদ্রলোক আরেক টেলিফোন থেকে খবর দিয়েছেন যে আমার টেলিফোনটা নষ্ট, ঠিক করতে আসুন। কোথায় ফোন করেছেন? টেলিফোন এক্সচেঞ্জ অফিসে। আচ্ছা, আর উনি ছিলেন উকিল। মানে যার টেলিফোন নষ্ট হয়েছিল উনি ছিলেন উকিল। উনি মানুষের সঙ্গে খুব চিটিং করতেন, খুব প্রতারণা করতেন। মানুষ গেলেই দেখাতেন আমি খুব ব্যস্ত, আমার কথা বলার সময় নেই, আমার বহু কাস্টমার, কি বলে ক্লায়েন্ট, আমার বহু ক্লায়েন্ট, প্রত্যেকে আমাকে অনেক টাকা ভিজিট দেয় ইত্যাদি। তো সেই টেলিফোন এক্সচেঞ্জের লোক গিয়ে উঠেছে, তো উনি ভেবেছে উনি বুঝি কাস্টমার। তো ওই ডেড টেলিফোনটা নিয়ে কানে ধরেছে, ধরে বলছে এখন আমার সময় নেই, হ্যাঁ আমার অনেক কাজ আছে, অনেক মামলা আমাকে দেখতে হচ্ছে। হ্যাঁ, ওই লোকটাকে প্রায় আধা ঘন্টা বসিয়ে রাখলো, মানে ওই যে লোকটা এসছে, হ্যাঁ সারাতে এসছে। বলছে আবার এখন সময় নেই আমার, এখনও এখানে একটা 1 লাখ টাকার কেস আছে, এখানে 2 লাখ টাকা আমি পাবো, হ্যাঁ ইত্যাদি ইত্যাদি বলছে। তো বলে টলে টেলিফোনটাকে রাখলো। এবার বলুন আপনার কী কেস, সময় খুব কম। যে আমি এসেছি টেলিফোনটা ঠিক করতে। বুঝছেন? চিটিংয়ের ইয়ে আর কি, মানুষ যে কীভাবে চিটিং করে আছে, এরকম যারা স্বভাবই হয়ে গেছে, এরকম স্বভাবটা এরকম যে সুযোগ পেলে একটু চিটিং করে দেবে, বুঝেছেন? হ্যাঁ, আপনি কৃষ্ণ ভক্তিতে যত অগ্রগতি সাধন করবেন, অটোমেটিক্যালি আপনার মধ্যে সেই চিটিং প্রপেন্সিটি কমে যাবে, কমতে কমতে নীল হয়ে যাবে। 4টা জিনিসই তখন আর আপনাকে প্রভাবিত করবে না, কারণ আপনি তো শাস্ত্র চক্ষুতে দেখবেন, তখন এই 4টা জিনিস আপনাকে আর প্রভাবিত করতে পারবে না। বুঝেছেন? আর কেউ মাতাজিদের মধ্যে কেউ প্রশ্ন করবেন? বাচ্চাদের মধ্যে কেউ প্রশ্ন করবে? তাহলে সমাপ্ত। প্রশ্ন না থাকলে তো সমাপ্ত। গ্রন্থরাজ শ্রীমদ্ ভাগবতম কি, সমবেত বৈষ্ণব ভক্তবৃন্দ কি, নিতাই গৌর প্রমানন্দে।